পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর এই বাণী সার্থক করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন। এই ইস্কনের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যিনি গুরু মহারাজ, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর পিতা হলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। এই ভক্তিবিনোদ ঠাকুরের যে জন্মস্থান, সেই সাথে নবনির্মিত সমাধি মন্দির এবং তিনি বাল্য অবস্থায় যে পুষ্করিণীতে স্নান করতেন সেই রাধাকুণ্ড ইত্যাদি সহ আরও বেশ কতগুলি মন্দির রয়েছে এই একই পরিসরের মধ্যে। স্থানটি কলকাতা থেকে ট্রেনে মোটামুটি 2 ঘন্টার পথ এবং একই ট্রেনে আসা যায় এই পবিত্র স্থানটিতে। স্থানটি একদিনের ভ্রমণের জন্য একদম আদর্শ জায়গা। এখানে দুপুরে ভোগ প্রসাদের সুব্যবস্থা রয়েছে। তাই আজ আমাদের মন্দির পরিক্রমার ঠিকানা নদিয়া জেলার বীরনগর দ্বাদশ মন্দির তথা ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এই মন্দিরে বীরনগর স্টেশন থেকে হেঁটে এলে 18 থেকে 20 মিনিটের মধ্যে আসা যায়, আর টোটোতে এলে 8 থেকে 10 মিনিট লাগতে পারে। কীভাবে আসবেন সেটা আমি বিস্তারিত পরে বলে দেব। আপাতত চলে এসেছি গেটের সামনে, ভেতরে এবার আস্তে আস্তে প্রবেশ করব এবং সেখানে কি রয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা দেখব। বড় গেটটি পার হওয়ার পরেও সামনে রয়েছে আরেকটি ছোট্ট গেট এবং দুপাশে ফুলের বাগান। এই ফুলের বাগানগুলো দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে চলব। দুপাশেই অনেক ফুলের বাগান রয়েছে এবং পাশে রয়েছে একটি পরিত্যক্ত কালী মন্দির, সেটিও আমরা ভালো করে সামনে থেকে দেখব। এই যে দুটো মন্দিরের মাঝখানে একটি ছোট্ট পথ, এটাই মন্দিরের প্রধান প্রবেশপথ। প্রধান প্রবেশপথ পার করতে একদম সামনে রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চ চারদিকে রয়েছে এই দ্বাদশ মন্দির। বাম পাশে 4টি, ডান পাশে 4টি এবং সামনাসামনি 2টি, মোট 10টি মন্দির এবং মাঝখানে রয়েছে আরও একটি সমাধি মন্দির। আর বাইরে যে পরিত্যক্ত সাদা কালী মন্দিরটি দেখলাম, এটি নিয়ে মোট 12টি মন্দির। এই মন্দিরের আঙিনায় প্রবেশ করে ডান হাতে রয়েছে একটি ছোট্ট গেট। এই ছোট্ট গেট, লোহার গেটটি পার করে এমনি ঘোরানো একটি সিঁড়ি রয়েছে। পুরানো দিনে যে সমস্ত সিঁড়িগুলো ব্যবহৃত হতো সেই ধরনের একটি ঘোরানো সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এই মন্দিরের যে প্রধান গর্ভগৃহ সেটি আমরা দেখতে পাবো। পাশে রয়েছে সেই পরিত্যক্ত কালী মন্দিরটি। এই মন্দিরটির আগে 5টি চূড়া ছিল, অর্থাৎ পঞ্চরত্ন মন্দির, কিন্তু এখন ভগ্নদশা হওয়ার কারণে পাশের 4টি চূড়ো ভেঙে ফেলে এখন একটি চূড়োই শুধু রাখা আছে। এটি গর্ভগৃহ। গর্ভগৃহের প্রধান আসনে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ এবং পাশে গদাধর এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। এছাড়া বড় রাধাকৃষ্ণের সামনে 2 জোড়া ছোট রাধাকৃষ্ণ রয়েছে গৌরনীতার একটি আলেখ্য, পাশে পঞ্চতত্ত্বের একটি আলেখ্য। আর গুরুবর্গের মধ্যে রয়েছে জগন্নাথ দাস বাবাজির একটি চিত্রপট এবং পাশে ললিতা প্রসাদ ঠাকুরের একটি চিত্রপট। তাছাড়া ভক্তিবিনোদ ঠাকুরের একটি মূর্তিও রয়েছে এবং পাশে একটি চিত্রপটও রয়েছে। উপরের সারিতে রয়েছে একটি নারায়ণশিলা এবং গিরি গোবর্ধনের মূর্তি এবং তার পাশে রয়েছে গৌরাঙ্গ এবং নিত্যানন্দের একটি চিত্রপট এবং তারও উপরে রয়েছে একদম ডান দিকের কোণে রয়েছে লক্ষ্মী নৃসিংহের একটি মূর্তি এবং সামনে ভক্ত প্রহ্লাদ। আর বাঁদিকে কোণে উপরের দিকে রয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি মূর্তি, সঙ্গে বলভদ্র বা সুভদ্রা মহারানী কেউ নেই। 1815 সালে নির্মাণ করা এই মন্দিরের দেয়ালে যে কারুকার্যগুলি সেগুলো একটু দেখে নেব। সুন্দর কারুকার্য রয়েছে এবং তার উপরে আধুনিক রং চড়িয়ে সেটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। জমিদার রামেশ্বর মিত্র মুস্তফির ষষ্ঠ পুরুষ ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তফি নীলের ব্যবসা করে অনেক পয়সা উপার্জন করেন। 1815 সাল নাগাদ এই মিত্র মুস্তফির বাড়ির উত্তর দিকে প্রায় 50 বিঘা জমির উপরে 12টি মন্দির ও একটি 7 মহলা বাড়ি নির্মাণ করা হয় এবং সেই সাথে একটি বড় পুষ্করিণীও খনন করা হয়। বাড়িটি বর্তমান ধ্বংসপ্রাপ্ত হলেও এই 12টি মন্দির আজও সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ঈশ্বরচন্দ্র মুস্তফির মেয়ের ঘরের দৌহিত্র বৈষ্ণব চূড়ামণি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই বাড়িতে 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই ভক্তিবিনোদ ঠাকুরের এক পুত্র শ্রী ললিতা প্রসাদ দত্ত
1927 সালে পরিত্যক্ত এই মন্দিরগুলি নতুন করে সংস্কার করে বৈষ্ণব মঠ স্থাপন করেন। আগে এটি একটি শৈব মঠ ছিল, 10টি শিবলিঙ্গ ছিল এবং এখন উপরে যেটি গর্ভগৃহ রাধাকৃষ্ণ রয়েছেন সেখানে ছিল মা দুর্গার একটি অষ্টধাতুর বিগ্রহ, সেগুলি বর্তমানে নিরুদ্দেশ। আর বাইরে সাদা ভগ্ন মন্দিরটি ছিল মা দয়াময়ীর, সেটি ছিল পঞ্চচূড়া বিশিষ্ট। বর্তমানে শুধু মাঝের বড় চূড়োটি রেখে কোণের 4টি চূড়ো ভেঙে ফেলা হয়েছে জীর্ণতার কারণে। আঙিনার ঠিক মাঝখানে রয়েছে ললিতা প্রসাদ ঠাকুরের একটি সমাধি মন্দির, যিনি এই মঠটির জীর্ণোদ্ধার করেন। ললিতা প্রসাদ ঠাকুরের আবির্ভাব 15 আশ্বিন 1287 এবং তিরোভাব 26 ভাদ্র 1387, ইংরেজি 1880 থেকে 1980, অর্থাৎ 100 বছর দেহে ছিলেন। এবার আমরা আঙিনার উপরে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে কি কি বিগ্রহ স্থাপন করা আছে একে একে ঘুরে ঘুরে সেগুলো আমরা দেখব। ডান দিক থেকে শুরু করে একদম প্রথম মন্দিরটিতে রয়েছে একটি শিবলিঙ্গ এবং পাশে একটি নন্দী মহারাজের ছোট্ট মূর্তি। এই মন্দিরগুলিতে আগে সবই ছিল শিবলিঙ্গ স্থাপন করা এবং পরবর্তীকালে যখন বৈষ্ণব মঠে পরিবর্তিত হয় তখন ভগবানের বিভিন্ন অবতারের বিগ্রহ বসানো হয়। রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর 3টি বিগ্রহ। তার পাশের কক্ষটি একদম ফাঁকা, হয়তো কোনো কিছু পরে স্থাপন করা হবে। রয়েছে বামন অবতারের একটি মূর্তি এবং সঙ্গে আরও একটি দ্বিভুজ মূর্তি রয়েছে। তারপরের কক্ষে রয়েছে বরাহ অবতার। বরাহ অবতারের পাশের কক্ষে রয়েছে প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতার 3টি বিগ্রহ এবং সামনে বসে রয়েছে হনুমান। এই 3টি বিগ্রহের পরে একটু ফাঁকা জায়গা যেটা গোশালা যাওয়ার রাস্তা। তারপরে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি, সামনে ভগীরথ এবং পাশে বসে আছেন কপিল মুনি। তারপরের কক্ষে এটি ষড়ভুজ মূর্তি। সার্বভৌম ভট্টাচার্যকে চৈতন্য মহাপ্রভু যে রূপ দেখিয়েছিলেন পুরীতে, এটি সেই। উপরের দুটি ভগবান শ্রী রামচন্দ্রের হাত এবং মাঝের দুটি শ্রীকৃষ্ণের এবং নিচের দুটি চৈতন্য মহাপ্রভুর। এক হাতে দণ্ড কমণ্ডলু, মাঝের দুটি বাঁশি এবং উপরে তীর এবং ধনুক। প্রত্যেকটি মূর্তি এখানে খুব সুন্দর দেখতে। তার পাশে কালীয় দমনের একটি চিত্রপট রয়েছে। কালীয় দমনের পাশের কক্ষে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের 2টি বিগ্রহ। তার পাশে চৈতন্য মহাপ্রভুর কোলে ঠাকুর হরিদাস ঠাকুরের নির্জান লীলার যে দৃশ্য সেটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে রয়েছে লক্ষ্মী নৃসিংহের একটি বিগ্রহ। এই লক্ষ্মী নৃসিংহের বিগ্রহ আমরা গর্ভগৃহেও দেখলাম, উপরে বসানো ছিল। এখানে আরেকটি রয়েছে। তার পাশের কক্ষে রয়েছে পরশুরাম অবতার, এক হাতে ধনুক আর অন্য হাতে কুঠার। পরশুরাম অবতারের পাশের কক্ষে রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস এবং অদ্বৈত প্রভু। মন্দিরের একটু ভেতরের দিকে রয়েছে এই রন্ধনশালাটি। এখানে সাধারণ ভক্তদের জন্য এবং ভগবানের জন্য প্রসাদ প্রস্তুত করা হয়। এখন বলে দিই এই মন্দিরে কিভাবে প্রসাদ পাবেন। প্রসাদ পাওয়ার জন্য সকাল 8টার মধ্যে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করতে হবে। 1জন 2জন এলে কোনো অসুবিধা নেই, সকাল 8টার মধ্যে আসলেই হবে। আর ভক্ত সংখ্যা যদি 2-4 জনের বেশি হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আগের দিন ফোন করে কথা বলে নেবেন। মন্দিরগুলি এবং রন্ধনশালার ঠিক মাঝখানে রয়েছে লম্বা ঘরটি। এখানে সাধারণত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। প্রতিদিন যে সমস্ত ভক্তরা আসেন তাদের এখানে প্রসাদ দেওয়া হয় এবং মন্দিরের যে অন্যান্য বড় অনুষ্ঠানগুলি হয় তখনও এখানেই প্রসাদের ব্যবস্থা করা হয়। বৈষ্ণবীয় ধারা থাকা সমস্ত অনুষ্ঠানই এখানে বিশেষভাবে পালিত হয়। তাছাড়া ভক্তিবিনোদ ঠাকুরের জন্মতিথি এবং তিরোধান তিথি বিশেষভাবে পালিত হয়। এই মন্দিরে যে গোশালাটি রয়েছে সেটি এখন আমরা দেখতে যাব এবং সেই সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরের যে সমাধি মন্দির রয়েছে সেটিও আমরা দেখব।
এই মন্দিরগুলির ঠিক পাশেই রয়েছে ছোট্ট গোশালাটি। আঙিনার থেকে বেরোতে যে ছোট্ট প্রবেশপথটি, বেরিয়ে একদম ডান হাতে রয়েছে সর্বসাধারণের জন্য টয়লেট ব্যবস্থা, এবং এর পেছনেই রয়েছে এই ছোট্ট গোশালাটি। এখানে গোমাতার জন্য বিচালি কাটার ব্যবস্থা রয়েছে। এখানে গোমাতাদের আপাতত রাখার বাইরে রোদে রাখা আছে, দেখব সেগুলি। এই যে বাইরে সব রোদে রাখা আছে যাতে ভেতরে কষ্ট না পায়। মোটামুটি বেশ কয়েকটি গোমাতা এখানে আছেন। রয়েছে সেই পুকুরটি যেটি অনেক প্রাচীন। ভক্তিবিনোদ ঠাকুর বাল্যকালে যেখানে স্নান করতেন, যেটির নাম রাধাকুণ্ড, এটি সেই পুষ্করিণী। পুষ্করিণীর চারপাশে পদ্ম ফুল গাছে ভর্তি একদম শ্রী রাধাকুণ্ড, এবং এই রাধাকুণ্ডের পাশেই রয়েছে নতুন নির্মিত সমাধি মন্দির, সেটি আমরা দেখব একটু বাদেই। অষ্টোত্তর শত শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান, পুনর্নির্মাণ 2024। এই কুণ্ডে ভক্তিবিনোদ ঠাকুর বাল্যকালে স্নান ও সাঁতার কাটতেন। সমাধি মন্দিরে প্রবেশ করতে ডান পাশে রয়েছে একটি বড় চিত্রপট, এবং এই নতুন নির্মিত মন্দিরের মেঝেতে সুন্দরভাবে কারুকার্য করা মেঝে, এবং দেখলাম পাশাপাশি যে দেয়ালে কারুকার্যগুলি খুবই সুন্দর। সমাধি মন্দিরের ভেতরে রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের শ্বেত বর্ণের একটি প্রস্তর মূর্তি। বাঁ দিকে টেবিলের উপরে রয়েছে একটি পঞ্চতত্ত্বের চিত্রপট। এই বাঁ দিকটায় ভক্তিবিনোদ ঠাকুরের দুটো আরও চিত্রপট রয়েছে। সমাধি মন্দিরটি মোটামুটি আয়তনে বেশ বড়। রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর চিত্রপট, এবং পরিক্রমার যে পথটি সেটিও বেশ চওড়া। এই সমাধি মন্দির পরিক্রমা করার সময় চোখে পড়বে ললিতা প্রসাদ ঠাকুরের অন্ত্যেষ্টিস্থল, যেটি এখন সুন্দর করে একটি মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই সমাধি মন্দির পরিক্রমার সময় আরও একটি জিনিস চোখে পড়বে, সেটি হচ্ছে সেই রাধাকুণ্ডটি, যার সাথে ভক্তিবিনোদ ঠাকুরের বাল্যকালের স্মৃতি জড়িয়ে রয়েছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বাল্যকালে 10-11 বছর বয়স পর্যন্ত এই মাতুলালয়ে ছিলেন। এই সমাধি মন্দিরের পাশেই তৈরি হচ্ছে নতুন একটি অনেক বড় ভবন। সম্ভবত ভবিষ্যতে এখানে যাত্রী নিবাসের ব্যবস্থা করা হবে, বা মন্দিরে অন্যান্য অনুষ্ঠান পরিচালনার জন্য এই ঘরগুলি ব্যবহার করা হবে। এখন বলে দিই এই বীরনগর দ্বাদশ মন্দিরে কিভাবে আসবেন। যে কোনো ট্রেনে এসে রানাঘাটে নেমে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, অথবা শিয়ালদহ থেকে সরাসরি কৃষ্ণনগর লোকাল ধরে এই বীরনগরে আসতে হবে। রানাঘাট, কালিনারায়ণপুর, তারপরে এই বীরনগর। বীরনগর স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে সোজা রাস্তাটি ধরে থাকবেন। আড়াআড়ি একটি রাস্তা পার করেও সোজা পথটি ধরে থাকবেন। কিছুটা এগোনোর পর একটি 5 মাথার মোড় পড়বে। সেই 5 মাথার মোড়ে দেখবেন একটি ডায়নোসরের মূর্তি। এই মূর্তির যে মাথা বরাবর সোজা, আর মাত্র 5 মিনিট হাঁটলেই এই দ্বাদশ মন্দির। আর যদি টোটোতে সরাসরি স্টেশন থেকে টোটো নিয়ে নেন, 6 থেকে 7 মিনিটে এই দ্বাদশ মন্দিরে পৌঁছানো যাবে। আর যেদিন এই বীরনগরে দ্বাদশ মন্দির দেখতে আসবেন, সেই সাথে আরও 2টি মন্দির দেখে নেবেন। একটি এই মন্দির আসার পথেই উপরেই পড়বে, যেটা হচ্ছে এই যে সামনে সাধারণ উলাহা শঙ্কর শিব মন্দির, এখান থেকে 2 মিনিট মাত্র দ্বাদশ মন্দির সামনে ওই যে রাস্তায়। আর অন্যটি হচ্ছে এখানে জোড়া মন্দির নামে বিখ্যাত। এই জোড়া মন্দিরটি মূলত একটি প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির। তো বীরনগরে এলে একই দিনে এই 3টি মন্দির অনায়াসেই দেখে নেওয়া যেতে পারে। যাই হোক, আজকের মতো মন্দির পরিক্রমা এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।